নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুগণ, আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের আরও একবার অনেক অনেক স্বাগত। যিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তাঁদের উদ্দেশ্যে তো অবশ্যই, আর যিনারা আজ আমার চ্যানেল নতুন ভিজিট করছেন তাঁদের উদ্দেশ্যেও থাকলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যিনারা নতুন আমার চ্যানেল ভিজিট করছেন সেই সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সেগুলো আপনারা আপনাদের ফোনে সময় মতো নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি গল্প ভালো লেগে থাকে একটা করে লাইক করবেন, পারলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমি আমার যে চ্যানেলে গল্প দিয়ে থাকি সেই গল্প থেকে একটা করে কোশ্চেন প্রত্যহ থেকে থাকে। যিনারা এই কোশ্চেনের অ্যানসার দিয়ে থাকে ওনাদের নাম এবং ঠিকানা আমি উল্লেখ করে থাকি পরের গল্পে। আর বন্ধুরা, যদি আপনাদের কাছে কোনোরূপ ভয়ঙ্কর অভিজ্ঞতা বা গল্প থেকে থাকে তাহলে আমার ডেসক্রিপশান বক্সে আমার ইমেল আইডি দেওয়া থাকবে, সেখানে আপনারা সেটা পাঠাতে পারেন। আমি অন্যান্য শ্রোতা বন্ধুদের শোনার ব্যবস্থা করে দেব। যদি আপনারা চান আপনাদের নাম এবং ঠিকানা অবশ্যই আমি উল্লেখ করব, আর না চাইলে ওটাকে গোপন করব। অতএব বন্ধুরা, অবশ্যই কোনো অভিজ্ঞতা থেকে থাকলে আমার কাছে অবশ্যই পাঠাবেন। তো বন্ধুরা, আজ আমরা যে গল্পটা পড়তে চলেছি গল্পটার নাম হলো মরণের পরেও। লিখেছেন গজেন্দ্র কুমার মিত্র। মৃত্যু পথযাত্রীকে কে আর কটু কথা বলতে চায়, তবু যে অমরেশের মুখ দিয়ে কথাগুলো বেরিয়ে গেল সে অনেক দুঃখেই। আজ 6 মাস শুয়ে আছে সুহাসিনী, কঠিন রোগ, কিন্তু তাতেও কি স্বভাবের এতটুকু পরিবর্তন হয়েছে? বিয়ের পর এই দীর্ঘ 8টা বছর অমরেশের কেটেছে যেন একটানা একটা দুঃস্বপ্নের মধ্য দিয়ে। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। সে বয়সে রোমান্সের লোভে মানুষ ততটা বিয়ে করে না যতটা করে গৃহের শান্তি, শৃঙ্খলা এবং একটু সেবার লোভে। তবু ফুলশয্যার রাতে নবঢা বধূর সঙ্গে প্রথম পরিচয়, মন কিছু স্বপ্ন দেখেছিল বৈকি, কিন্তু সে স্বপ্ন ভাঙতেও বেশি দেরি হয়নি। সামান্য 2-1টা কথার পরই অপরিচয়ের অন্তরাল দূর হওয়া মাত্র সুহাসিনী জানতে চেয়েছিল যে বিবাহের আগে অমরেশ কি পরিমাণ প্রেম করে বেরিয়েছিল, আর কতগুলো মেয়ের সঙ্গেই বা প্রেম করেছিল। সেই সূত্রপাত কিন্তু শেষ নয়। প্রশ্নটার উত্তর পেয়ে সুহাসিনীর তৃপ্তি হয়নি, অর্থাৎ সংশয় যায়নি। অমরেশও ডাগর মেয়ে বিয়ে করেছিল, এ প্রশ্ন, এ সংশয় তার মনেও জাগতে পারে। সে কথাটা কিন্তু সুহাসিনী একবারও ভাবেনি, যেন তা অসম্ভব। সুহাসিনী সমস্ত সংশয়ের ঊর্ধ্বে সিজারের পত্নীর মতো, অথচ তারপর থেকে একদিনও অমরেশকে সে শান্তি দেয়নি। ওদিকে চেয়েছিল কেন? ওদের বাড়ির সঙ্গে ধিঙ্গি অসভ্য মেয়েটা বুঝি জানালাই ছিল? অতই বা ঠাকুরঝির বাড়ি যাওয়া কেন? ওর ননদ বুড়িকে দেখে বুঝি আর আস মেটে না? এতক্ষণ কোথায় ছিলে? অফিসে তো তোমাদের ছুটি হয় 5টায়, তুমি 9টা পর্যন্ত অফিসে ছিলে। কাকে বোকা বোঝাও বলো তো? আমি যেন কিছু বুঝি না। আজ আবার এত দেরি কেন?
আজ তো অফিস নেই। বায়োস্কোপে গিয়েছিলে? তা তো যাবেই। আমাকে নিয়ে যেতেই তোমার যত কষ্ট হয়। কি বললে? বন্ধুরা জোর করে ধরে নিয়ে গিয়েছিল? কে বন্ধু? সমর সেন নিশ্চয়। বেবিটা সঙ্গে ছিল তো? আর বলতে হবে না। সেই জন্য এত দেরি। 8:30টার শো ভাঙে, বাড়ি ফিরলে রাত 9:30। তারপর কতগুলো টাকা বেরিয়ে গেছে বেবির পিছনে? বাজারে গিয়েছো সেই কখন? 1 ঘন্টা ধরে বাজার? না অমনি যাবার পথে আরতিদের বাড়ি চা খেয়ে যাওয়া হলো? ইত্যাদি সহস্র প্রশ্নের মধ্যে কয়েকটি তুলে দেওয়া হলো মাত্র। বেশি বলার প্রয়োজন নেই। পাঠকদের অনেকেরই এসব প্রশ্নের সঙ্গে পরিচয় আছে। নিজের মনের মাধুরী মিশায়ে বাকিগুলো তৈরি করে নেবেন। তবে শুধু যদি প্রশ্ন হতো তো অত ভাববার ছিল না। ঝি 4 মাসের বেশি রাখবার উপায় নেই। যেমন করেই হোক তাকে তাড়াবে সুহাসিনী। তা কে জানে যুবতী, কে জানে পৌঢ়া। ঘরের জানালা খোলা প্রায় বন্ধ করতে হয়েছিল। সুখের চেয়ে স্বাস্তি ভালো, এই কথা ভেবে। আর প্রতিবাদ করা বৃথা। মান, অভিমান, কান্নাকাটি, উপবাস এসব অস্ত্র সুহাসিনীর তুনে যেন জোগানো রয়েছে। সুতরাং সব আশাই অমরেশ বিসর্জন দিয়েছিল। অশান্তির ভয়ে তার মানসিক অবস্থা এমন হয়েছিল যে বাস করবার মতো একটা কুয়া পেলেও সে বোধহয় বেঁচে যেত। তারপর এই অসুখ, এ আর সহ্য হয় না। কোনো কাজ নেই, শুয়ে শুয়ে শুধু স্বামীকে সন্দেহ করা ছাড়া আর কোনো কাজ নেই। সেবা করবার জন্য যে কোনো আত্মীয়াকে আনায় তার সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেয় সুহাসিনী। পথ্য না খাওয়া, ওষুধ না খাওয়া, এ তো অমোঘ অস্ত্র। শুধু পাগল হয়ে যেতে বাকি ছিল অমরেশের। ইদানিং সে সমস্ত মনে প্রাণে প্রতীক্ষা করত স্ত্রীর মৃত্যুর জন্য, যদিও প্রার্থনা করতে তার সংস্কারে বাধ্য। মনের কাছে সে কিছুতেই স্বীকার করতে চাইতো না যে সে স্ত্রীর মৃত্যুই চাইছে। সবচেয়ে মজা, এই ওর এ মনোভাব সুহাসিনীও জানত। প্রায়ই বলতো, ওগো আর দেরি নেই, আমি মলে যে তোমার শান্তি হয় তা আমিও জানি। আর কটা দিন হয়ে এলো, এতদিন পারলে আর কটা দিন ধৈর্য ধরে থাকো, আমার শেষ হয়েই এসেছে। আবার পরক্ষণেই হয়তো বলতো, আমার তো হয়ে এসেছে, যাই তারপর যত খুশি মজা লুটো, তখন তো আর বলতে আসবো না। এই কটা দিন আমায় না হলে একটু সহ্যই করো। এত তাড়া? সেদিনও কথাটা উঠেছিল এই প্রসঙ্গেই। কেউ নেই সেবা করার। অমরেশেরও আর অফিস কামাই করা সম্ভব নয়। সে প্রস্তাব করেছিল একটা নার্স রাখার। সুহাসিনী যেন জ্বলে উঠেছিল একবারে। হ্যাঁ, তার কম আর নেশা জমবে কেন? আমি এই ঘরে পড়ে পড়ে শুষবো আর উনি পাশের ঘরে নার্সকে নিয়ে ফুর্তি করবেন। আর হয়তো বড় জোর মাসখানেক আছি, তাও তোমার সহ্য হচ্ছে না? দগ্ধে দগ্ধে না মারলে আর চলছে না বুঝি? উফ, কি পিশাচ তুমি! মরার ওপর খাড়ার ঘা দিতে একটু মায়া হচ্ছে না তোমার? মরার পর যা করবে তুমি তো তা বুঝতেই পারছি। শেষ কটা দিন একটু
শান্তিতে থাকতে দাও। এতটা বলার পরিশ্রমেই তার শ্বাস আটকে আসছিল। কোনো মতে দম নিয়ে বলেছিল, তবে তাও বলে রাখছি, মনে করো না যে আমি মরে তোমাকে অব্যাহতি দেব। সারা জীবন জ্বালিয়েছ, মরে তার প্রতিশোধ তুলব। আবার জন্মাবো, তোমার কাছে কাছেই জন্মাবো, ছায়ার মতো লেগে থাকবো সঙ্গে। যা খুশি তাই করবে, তা করতে দেব না কিছুতেই। অতখানি স্বার্থত্যাগের পর এতটা অকৃতজ্ঞতা পেলে কার মাথা ঠিক থাকে? অমরেশও সামলাতে পারেনি, বলে ফেলেছিল, মরবার পর যদি জন্মাও তো মানুষ হয়ে আর জন্মাবে না, একটা কুকুর বেড়াল হয়েই জন্মাবে। কিংবা যে খল তুমি সাপ হওয়াটাও খারাপ নয়। অদ্ভুত একটা দৃষ্টিতে ওর মুখের দিকে চেয়ে সুহাসিনী বলেছিল, বেশ তো, তাই না হয় জন্মাবো, কিন্তু তাতেই কি রেহাই পাবে ভেবেছ? দেখে নিও। কিন্তু এসব তো কথার কথা, মনে করে রাখবার কথাও নয়, কেউ মনে রাখেও না। কথাটা বলার দিন ঠিক 8 দিনের মাথায় সুহাসিনীর মৃত্যু হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস, মুক্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছিল অমরেশ ঠিকই, তবু একটু দুঃখ হয়েছিল স্ত্রীর জন্য। বেচারি, ওই কি অশান্তি কম পেল? চিরজীবন যে ঈর্ষার আগুন অমরেশকে ঘিরেছিল, তা কি ওকেও দগ্ধ করেনি? জীবনে শান্তি যে কেমন তা তো অনুভবই করতে পারল না কখনো। আর এই অসময়ে সে স্বামীকে এক দণ্ড চোখের আড়ালে রেখে স্বস্তি পেত না। তাকেই চিরকালের মতো ত্যাগ করে চলে যেতে হলো। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা প্রায় সঙ্গে সঙ্গেই আবার বিয়ের প্রস্তাবটা এনেছিলেন। সত্যি এখন কিছু বয়স হয়নি, 40-41 বছরে আজকাল অনেকেই প্রথম বিয়ে করে। ঘরেও তো লোক চাই একটা, শুধু চাকর বাকরের ভরসায় কিছু এখন থেকে থাকা যায় না। বলতে গেলে সারা জীবনটাই তো পড়ে রইল। কিন্তু অমরেশ কারুর কোনো কথাই শোনেনি। বাবা, আবার অনেক কষ্টে রেহাই পেয়েছে সে। মুক্তির আনন্দে সে যেন পাগল হয়ে উঠেছে। শুধু যখন খুশি এবং যত খুশি বাইরে ঘোরো, যত রাত্রে ইচ্ছে বাড়ি ফেরো। সেই যে বাড়ি ফেরার, সেই যে স্বাধীনভাবে ঘোরার আনন্দ কে জানত? একেবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে তার, আর দরকার নেই। ধন্যবাদ। খাওয়া দাওয়া, তার জন্য হোটেল আছে। অসুখ বিসুখ, হাসপাতালের অভাব কি? না হয় পেভমেন্ট তো কেউ ঘোচায়নি। মরবার পরের কথা সে ভাবা যাবে। যেখানে মরবে তারাই গন্ধ হওয়ার ভয়ে যেমন করেই হোক লাশটাকে সরাবার ব্যবস্থা করবে। তবে এ তো প্রথম আনন্দের উন্মত্ততা, একেও বিশ্বাস করেনি। শুধু এইটে বুঝেছিল যে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বছরখানেক পরে পুজোর সময়ে বেশি ছুটি নিয়ে রাজগিরে গেল অমরেশ। সেখানে ঠিক ওর পাশের বাংলোতে যিনি ভাড়া ছিলেন, সেই শুভ্রাংশুবাবুর সঙ্গে হঠাৎ খুব ভাব জমে গেল। ওরা একসঙ্গে কুণ্ডে স্নান করতে যায়। অত ভোরে এবং অত রাত্রে আর কেউ যেতে চায় না। দুজনের রুচির সঙ্গে দুজনের মিল হওয়াতে ক্রমে অন্তরঙ্গতা বেড়ে গেল। শুভ্রাংশুবাবুর 24-25 বছরের অনুঢ়া ভাগ্নিটির সঙ্গেও পরিচিত হল।
একটু বিলম্ব হলো তা বলাই বাহুল্য। এবং সেই ভাগ্নিটি রুচিরা তার নাম। শিগগির আবিষ্কার করল যে একটি বাচ্চা চাকরের ওপর অমরেশের গৃহস্থালির ভার। সে রান্না করে অখাদ্য, চা করে জলের মতো এবং কোনো কাজটাই ভালো করে করতে পারে না। ফলে প্রত্যহই একটা দুটো ব্যঞ্জন ও বাংলো থেকে এ বাংলোতে এসে পৌঁছতে লাগলো। সকালে, দুপুরে, বিকেলে এবং সন্ধ্যায় চায়ের কাপ নিয়ে রুচিরা নিজেই আসত। একদিন দুদিন ছাড়া ও বাংলাতেই আহারের নিমন্ত্রণ হতে লাগলো। এবং কয়দিন পর থেকেই অমরেশ দেখল যে ওর ঘরকন্না ও শয্যার বিশৃঙ্খলা ঘুচে গেছে। কে যেন ওর অনুপস্থিতিতে এসে তার মায়া হস্ত বুলিয়ে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে যায়। ঋষিরা একেই বলে মহামায়ার ফাঁদ। অমরেশের অত তিক্ত অভিজ্ঞতা সত্ত্বেও সে আবার রুচিরাকে নিয়ে গৃহস্থালি পাতাবার কথাটা ভাবতে লাগল। সুবিধাও হয়ে গেল খানিকটা। কথাটা ও পক্ষ থেকেই প্রথম উঠল। শুভ্রাংশু একদিন বলেই ফেলল কথাটা। এমন করে আর কতদিন চলবে অমরেশবাবু? আর একবার সংসার পাতুন, দেখুন। বলেন তো, আমরা তো আপনাদেরই পাল্টি ঘর। রুচিরাও কিছু খারাপ মেয়ে নয়, লেখাপড়াও কিছু জানে। গৃহস্থালির কাজ যেটা আপনার বেশি দরকার, সেটার সার্টিফিকেট ওকে বোধহয় আপনিই দিতে পারবেন। অমরেশ আর না বলতে পারলে না। বলল, সে আপনি ভেবে দেখুন। আগে আপনার ভাগ্নির মত নিন। আমার মতো পৌঢ়কে অবশ্যই একটা বাড়িও আছে কলকাতায় আমার। আগে আপনার ভাগ্নির মত নিন। আমার মতো পৌঢ়কে অবশ্যই আমার একটা বাড়িও আছে কলকাতায়, মোটা মাইনের চাকরিও করি। তবু আমাকে ওর যে পছন্দ হবে কি না সেটা তো জানা দরকার। বিলক্ষণ, ওই কি আর কচি খুকি? কথাটা রাত্রে কুণ্ড থেকে ফেরবার পথে হয়েছিল। অন্ধকার নির্জন রাস্তা তার মনে মোহ বিস্তার করেছিল রুচিরার চিন্তাকে ঘিরে। অমরেশ লঘু মনেই বাসায় ফিরল। ঘরে ফিরে দেখলে শয্যাটি পরিপাটি সাজানো, কাপড় জামা গুছিয়ে কিছু বাক্সয় কিছু আলনায় তোলা হয়েছে। আলোটি পরিষ্কার ঝকঝক করছে। তৃপ্তি ও কৃতজ্ঞতায় মন ভরে গেল। তিক্ত অভিজ্ঞতার আশঙ্কা চলে গেল বহু দূরে। রাত্রে খাওয়ার আগে ও বাড়ি থেকে মাংস এবং মিষ্টান্ন এসে পৌঁছতে আরও ভালো লাগলো। এমনি জীবনসঙ্গিনীই তো মানুষের কাম্য। অমরেশও তো তাই চেয়েছিল। খেতে বসে সবে এক গাল মাত্র রুটি মাংসের ঝোলে ডুবিয়ে মুখে পুড়েছে অমরেশ। তার স্বাদ ও গন্ধ সমস্ত অনুভূতিকে অধিকতর লালায়িত করে তুলেছে মাত্র। এমন সময়ে অকস্মাৎ একটা প্রকাণ্ড বন বেড়াল ও পাশের জানালা দিয়ে লাফিয়ে পড়ল একেবারে মাংসর বাটিটার উপর। বাটিটা উল্টে মাংস যেমন পড়ে গেল, আবার লাফিয়ে ফেরবার পথে মিষ্টান্নের প্লেটটাও ভেঙে খান খান হয়ে গেল ওর পায়ের আঘাতে। হৈ হৈ করে উঠল ওর চাকর রাজু, অমরেশ নিজেও। কিন্তু ততক্ষণে অনিষ্ট যা হবার তা হয়েই গেছে। চোখের নিমেষে যেন ঘটে গেল ঘটনাটা। রুচিরা আর তার বৌদিও ছুটে এলো ও বাড়ি থেকে। অমরেশের কোনো নিষেধ না শুনে ওরা নতুন করে খাবার এনে দিল। ব্যাপারটা তখনকার মতো মিটেই গেল। রাজু বলল, বাপরে, বিড়ালটা যেন বাঘের মতো। দেখছেন বাবু, দেখলে ভয় করে। রুচিলা বললে, আজ কদিনই দেখছি আমাদের বাড়ির আনাচে কানাচে ঘুরছে।
অবশ্য আমাদের অনেক লোক থাকে বলে ঘরে ঢুকতে সাহস পাইনি। কি সাহস দেখেছেন, পাত থেকে খেতে চায়। বিড়ালের এমন সাহস তো কখনো দেখিনি। রাত্রে শুয়ে কথাটা ভাবতে ভাবতেই অমরেশ ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কি একটা শব্দে ওর ঘুম ভেঙে গেল। কৃষ্ণপক্ষের শেষ রাত্রির জ্যোৎস্না ঘরে এসে পড়েছে। তার অস্পষ্ট আলোতে অমরেশ দেখল সেই বিড়ালটা ওরই বিছানায় এসে বসেছে এবং ওর দিকে চেয়ে গলায় অদ্ভুত একটা শব্দ করে গর্জন করছে। ঝগড়া করার মতো শব্দ ওর গলা থেকে বের হচ্ছে। দৃশ্যটা এমন অচিন্তিতপূর্ব, এমন অবাস্তব যে দেখা মাত্র ভয়ে চিৎকার করে উঠল অমরেশ। সেই চিৎকারেই বোধহয় ভয় পেয়ে বিড়ালটা পালালো। রাজু ঘুম ভেঙে লাফিয়ে উঠল। কি কি বাবু, কি হয়েছে? কিন্তু সে উত্তর অমরেশকে আর দিতে হলো না। তার আগেই পাশের বাড়িতে নারী কণ্ঠের একটা আর্তচিৎকার। এরা ছুটে গিয়ে শুনলে সেই বিড়ালটাই ঘুমের মধ্যে রুচিরাকে আঁচড়ে দিয়ে গেছে। কোনো এক মৃত্যু পথযাত্রীর অদ্ভুত অন্তিম দৃষ্টি ভেসে উঠল অমরেশের মানসপটে। কপাল ঘামে ভরে গেল। হাত দিয়ে সে ঘাম মুছতে গিয়ে দেখল তার হাত দুটো কাঁপছে থরথর করে। অমরেশ আর একদিনও রাজগিরে রইল না। শুভ্রাংশুকে জানালো জরুরি কাজ পড়েছে, টেলিগ্রাম করে। ওকে যেতেই হবে। সেই সকাল 11টার গাড়িতেই বেরোতে হবে। শুভ্রাংশু ব্যাকুল হয়ে উঠল। কিন্তু এমন অকস্মাৎ, এমনভাবে অনেক কথা রয়ে গেল যে অমরেশবাবু এ ধারের। গিয়েই চিঠি দেব আপনাকে, বিচলিত হবেন না। আবার হয়তো ঘুরে আসতে পারি, কিন্তু আজ আমার মন বড় বিক্ষিপ্ত। আজ আর কিছু বলতে পারছি না, মাফ করবেন। শুভ্রাংশু আর কিছু বলল না। শুধু তার স্ত্রী বললে, আচ্ছা টেলিগ্রাম এলো কখন? ভদ্রলোক বিড়ালের ভয়েই পালাচ্ছেন নাকি? রুচিরা রাগ করে বলল, বৌদি যেন কি, আমরা কি সবাই পথের দিকে চেয়ে বসে আছি যে কখন কার টেলিগ্রাম এলো সে খবর রাখব? বৌদি মুখ টিপে হেসে বললেন, তা বটে ভাই, আমারই অন্যায় হয়েছে। ট্রেন যায় একেবারে ওদের বাংলোর সামনে দিয়ে। অমরেশ খুব নিরুৎসাহ এবং বিষণ্ণ মুখে রুমাল নাড়ল। রুচিরার ছলছল চোখ দূর থেকে ওর দৃষ্টি এড়ায়নি। ট্রেন খাড়া চলে যেতে অপাঙ্গে ভাগ্নির মুখের দিকে চেয়ে শুভ্রাংশু বলল, নাও, এ আবার এক ফ্যাসাদ বাঁধালো দেখছি। কিন্তু কলকাতায় ফিরল না অমরেশ। গভীর রাত্রেই মধুপুরে নেমে পড়ল। কালীপুর টাউনে ওর এক বন্ধুর বাড়ি আছে। বহুবার অমরেশ এসে থেকে গেছে। মালি ওকে ভালো করেই চেনে, থাকবার অসুবিধে হবে না। তাই বলে অত রাত্রে তো আর সেখানে যাওয়া যায় না। অবশিষ্ট রাত্রিটুকু এখানেই কাটাতে হবে। প্ল্যাটফর্মের এক প্রান্তে মালগুলো জড়ো করে রেখে তাইতে ঠেস দিয়ে রাজু ঘুমোতে লাগলো। অমরেশের চোখে কিন্তু ঘুম এলো না। সে সেই নিস্তব্ধ প্ল্যাটফর্মেই পায়চারি করতে লাগলো। কত ট্রেন এলো, কত ট্রেন গেল। যখন ট্রেন আসে যাত্রীদের গোলমাল, কুলিদের বিবাদ, ভ্যান্ডারদের উচ্চকণ্ঠ, সবটা মিলে যে কোলাহল হয় স্টেশনে, যে প্রাণ লক্ষণ জাগে, তাতে খানিকটা অন্যমনস্ক হয় অমরেশ। আবার স্টেশনের আলো স্তিমিত হয়ে আসে এক সময়। কোলাহল যায় স্তব্ধ হয়ে। ওর মনও ফিরে আসে নিজের দুর্ভাগ্যে। কথাটা ভাবছে অমরেশ, সারা দিনই ধরে ভাবছে। এ কি হলো ওর? শুধু কি ওর ভাগ্যের যত অঘটন ঘটে? 8 বৎসরের বিবাহিত জীবনের একদিনের জন্যও শান্তি দেয়নি সুহাসিনী। মরবার পরও কি নিষ্কৃতি দেবে না?
এ কি বিদ্বেষ তার, কি অসম্ভব ঈর্ষা! কিন্তু পূর্ব দিগন্তে উষার স্বর্ণাভাস জাগার সঙ্গে সঙ্গেই যেন মনের মধ্যে আশ্বাস পায় একটা। চিন্তাটা সেই শেষ রাত্রিতে প্রথম মাথায় এসেছিল, আর ওকে ত্যাগ করেনি। এতক্ষণ ধরে যা কিছু ভেবেছে চিন্তাটাকে মনে মনে নিয়েই ভেবেছে, কিন্তু এখন এই প্রত্যুষে একটা সংশয় ক্রমে দেখা দিল। সবটাই কাকতালীয় নয় তো? ওটা হয়তো সাধারণ বেড়াল, একটা বুনো বেড়াল। অমরেশের উত্তপ্ত কল্পনাই তাকে সুহাসিনীর স্মৃতির সঙ্গে জড়িত করেছে। না, কাজটা অন্যায় হয়ে গেছে। সামান্য একটা বুনো বেড়ালের ভয়ে চলে এলো সে, এই আধুনিক যুগের সভ্য মানুষ। পায়চারি থামিয়ে জোর করে যেন নিজের মনে বল আনে অমরেশ। রাজুকে ডাকে, রাজু ওঠ, দেখ দেখি একটা এক্কা কিংবা রিক্সা। চল এবার বাড়ি যাই। কালীপুর টাউনে যখন পৌঁছলো তখন বেশ ফর্সা হয়ে গেছে। মালি ওকে দেখে খুশি হয়েই স্যালাম করলে। ফটক খুলে তাড়াতাড়ি মালগুলো নামিয়ে নিলে। বাবু, সেই ঘরে থাকবেন তো? পূব দিকের ঘরটায়? ওইটে তো আপনার ভারী পছন্দের। হ্যাঁ বাবু, ওই ঘরটাই আমাকে খুলে দাও। বাগানে শিউলি ফুল ফুটে আছে অজস্র, তার সঙ্গে এখনও জড়িয়ে আছে অসংখ্য রজনীগন্ধার সুহাসের স্মৃতি। হিমেল ভোরাই হাওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি গন্ধ মিশে রাত্রি জাগরণের ক্লান্ত চিন্তাক্লিষ্ট অমরেশের সর্বাঙ্গ জুড়িয়ে গেল। আহ, আপনার মনেই বলে উঠল। মালি কোমর থেকে চাবির গোছাটা হাতে করে এগিয়ে যায় দোর খুলতে। পিছনেই অমরেশ, তা পিছনে বিছানা ও সুটকেস নিয়ে রাজু। ঘরটা বন্ধ আছে। দোর জানালা খুলে দেবার পর খানিকটা বাইরের বাতাস ঢুকবার আগে আর ওর মধ্যে যাওয়া যাবে না, মনে মনে ভাবে অমরেশ। কিন্তু হঠাৎ ওর চমক ভেঙে যায় মালির আতঙ্ক কণ্টকিত অস্ফুট আর্তনাদে। তীক্ষ্ণ কণ্ঠে এসে প্রশ্ন করে, কি হলো শিব ভরসা? সঙ্গে সঙ্গেই এগিয়ে আসে খানিকটা। ও কি? ওরও গলা থেকে একটা আর্তস্বর বেরোয়। ঘরের মধ্যে প্রকাণ্ড কালো কুকুর, ঈষৎ শীর্ণ হয়তো, জিভ বার করে হাঁপাচ্ছে এবং কেমন এক জ্বলন্ত দৃষ্টি মেলে ওর দিকে চেয়ে আছে। খানিকটা চেয়ে থাকার পর ওদের পাশ কাটিয়ে দৌড়ে বেরিয়ে গেল কুকুরটা। মালির চোখ দুটো বিস্ফারিত, ভয়ে হাত পা কাঁপছে। কোথা থেকে এলো বাবু কুকুরটা? দৌড় জানলা তো সব বন্ধ ছিল। অমরেশও বুকের মধ্যেটা হিম হয়ে আসছে, তবু সে কণ্ঠস্বরে জোর দিয়ে বলল, ওই যে নর্দমা, খোলা নর্দমা একটা আছে ঠিকই, তবে তার মধ্যে দিয়ে অত বড় কুকুর আসা কি করে সম্ভব? মালি সংশয় প্রকাশ করে। কবে খুলেছিলে ঘরটা শেষ? সেই সময় হয়তো ঢুকে বসেছিল। খুলেছিলুম, সে তো মাসখানেক আগে। তবে হ্যাঁ, পরশু দুখানা কাগজের দরকার হয়েছিল, তাই একবার খুলেছিলুম। ওই যে তাকের ওপর পুরনো খবরের কাগজগুলো আছে, সেই আপনি যখন ছিলেন সেই সময় থেকে কাগজগুলো পড়ে আছে ওখানে। কিন্তু সে তো 1 মিনিট বাবু। সেই সময় কখন ঢুকে পড়েছে হয়তো আর বেরোতে পারেনি, কিংবা নর্দমা দিয়েই ঢুকেছে। ঢোকে ওরা একরকম করে, বেরোতে পারে না আর, বিজ্ঞভাবে বলে রাজু। দুপুরে ক্লান্ত চোখ বুজে আসে, তবু ভালো করে ঘুম হয় না। রুচিরার ছলছল দুটি চোখের স্মৃতি, তার সঙ্গে আলো আঁধারিতে একটা বড় বন বিড়ালের প্রকাণ্ড রুষ্ট মুখ, সুহাসিনীর ঈর্ষা কটু দৃষ্টির সেই কটু ভঙ্গি, সবটা যেন স্বপ্নের মধ্যে তালগোল পাকায়। অবশেষে বিকেলবেলা বাগানে বসে চা খেতে খেতে মন স্থির করে ফেলে অমরেশ। ভাগ্যের সঙ্গে লড়াই করেই দেখবে সে।
সে তো কোনো পাপ করেনি। তবে এ শাস্তি কেন তার? কেন সহ্য করবে সেই পীড়ন? বিনা দোষে চরম কোনো দণ্ড নিশ্চয়ই বিধাতা তাকে দেবেন না। সে তখনই বসে শুভ্রাংশুকে একটা চিঠি লিখে দিলে, যদি কোনো আপত্তি না থাকে এবং রুচিরার মত হয় তো এ বিবাহ সে সৌভাগ্য বলেই মনে করবে। আগামী অগ্রহায়ণেই তাহলে হতে পারে শুভ কাজ। এখন এই কার্তিক মাসের কটা দিন অমরেশ মধুপুরে থাকবে। কলকাতার ঠিকানাও লিখে দিলে সে। চিঠিখানা খামে এঁটে রাজুকে স্টেশনে পাঠিয়ে দিলে ওখানে ডাক বাক্সে ফেলে দিয়ে আসতে। তারপর নিশ্চিন্ত হয়ে একখানা বিলিতি নভেল মন দিয়ে পড়তে লাগলেন। দিন তিনেক পরেই শুভ্রাংশুর চিঠি এলো, আপনার পত্র পেয়ে সত্যি খুশি হলুম, কিন্তু এধারে এক বিভ্রাট। রাজগিরে থাকা আর হলো না। কাল সন্ধেবেলা বেরিয়ে ফিরছি। হঠাৎ অন্ধকারে রুচিরা বোধহয় ঘুমন্ত একটা কুকুরের গায়ে পা দেয়। সে উঠেই ওকে কামড়ে দিয়েছে। এখানে তো একটিই মাত্র ডাক্তার, তিনি অবশ্য যা করবার সবই করেছেন, কিন্তু তবু মনে হয় কলকাতায় নিয়ে গিয়ে ইঞ্জেকশানগুলো সেরে ফেলাই ভালো, কারণ কুকুরটার আর কোনো হদিশ পায়নি। খেপা কিনা কে জানে। মনে করছি কাল এখান থেকে বাসে গিয়ে 12 ডাউন ধরব, কলকাতায় ফিরে দেখা হবে। আপনি কবে আসবেন? দৃষ্টি কঠিন হয়ে এলো অমরেশের। ভয় হচ্ছে ঠিকই, অজ্ঞাত একটা আতঙ্ক। মনে হচ্ছে যে তার এই দুর্ভাগ্যের সঙ্গে রুচিরাকে জড়ানো হয়তো ঠিক হচ্ছে না। বিনা দোষে তার যদি কোনো ক্ষতি হয়, সত্যি সত্যি। আবার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে সেও তো বিনা দোষেই সইছে তার নির্যাতন। তবে সে কেন রুচিরার জন্য চিন্তা করবে? স্বার্থপরই হবে সে। এত দুঃখের পর এতখানি সৌভাগ্যের সুযোগ যদি এসেছে হাতের কাছে, এগিয়ে কোনো মতেই তাকে সে ছাড়বে না। প্রাণপণ করেই লড়বে অদৃষ্টের সঙ্গে। প্রয়োজন হলে প্রাণ রাখবে তার এবং রুচিরার দুজনেরই প্রাণ। ক্ষতি কি? গভীর রাতে 12 ডাউন মধুপুরে এলো, তবু ওদের খুঁজে বার করতে কষ্ট হলো না। কোনো অজ্ঞাত কারণে রুচিরার ঘুম ভেঙে গিয়েছিল এখানে এসেই। মুখ বাড়িয়ে সে অন্ধকার মধুপুর শহরের দিকে চেয়েছিল। অমরেশ আশাতে বাকি সকলেও জেগে উঠল। বৌদি হেসে বললে, এত রাত্রে স্টেশনে এসেছেন ঠাকুরঝিকে দেখতে? একেই বলে টান। অপ্রতিভ হয়ে অমরেশ কতকগুলো জবাবদিহি করতে গেল, ফলে আরও অপ্রস্তুত হতে হলো। রুচিরাও হয়ে উঠল লাল। তবে সকলেই যে খুশি হলো তাতে সন্দেহ নেই। শুভ্রাংশু বললে, উঠে পড়ুন না, একসঙ্গেই যাওয়া যাক। না না, মালপত্র রয়েছে, তাছাড়া বাচ্চা চাকর ভয় পাবে। গাড়ি চলে গেল। ছাড়ার আগে ওর ভেতরেই এক ফাঁকে রুচিরা হাত বাড়িয়ে দিয়েছিল। অমরের সেই দুর্লভ হাতখানি নিজের হাতের মধ্যে ধরে চাপ দিয়েছে একটু। মনটা ভারী খুশি আছে। শীষ দিতে দিতে ফিরল অমরেশ। রিক্সা থেকে নেমে মালিকে ডাকতেই সে দোর খুলে দিল। রাজুকে ডেকে দিলে সেই। বালতিতে জল রাখা ছিল। বেশ করে হাত পা ধুয়ে মুখ ঘাড়ে জল দিয়ে ঘরে এসে ঢুকল অমরেশ। রাজু আবার ঘুমিয়ে পড়েছে। হ্যারিকেন জ্বালিয়ে মিটমিট করে, খুব কমানো হ্যারিকেনটা, তাতে আলোর একটা আভাস মাত্র পাওয়া যায়। রাজুর জন্যই এ আলোটা সারা রাত জ্বলে। ওরও কেমন একটা ভয় হয়েছে। একেবারে অন্ধকারে মেঝেতে শুয়ে ভরসা করে না। মাথা মুখ তোয়ালেতে মুছতে মুছতে বিছানায় এসে বসল অমরেশ। আর মাত্র ঘন্টা 2 রাত আছে। এখন শুলে ঘুম আসতে আসতেই ভোর হয়ে যাবে। শোবে
না বই পড়বে। মনটা বহুদিন পরে বড় প্রফুল্ল, খুশির একটা জোয়ার এসেছে মনে। সেই জন্য ঘুমের ইচ্ছে খুব নেই। রাত্রি জাগরণের কোনো অবসাদও টের পাচ্ছে না। কথাটা ভাবতে ভাবতেই চোখটা পড়েছে ওর মাথার বালিশের ওপর। আবো ছায়া আলো, তবু মনে হচ্ছে বালিশের খাঁজের ছায়াটা যেন একটু বেশি গাঢ় নয়। মুহূর্তের মধ্যে সমস্ত চৈতন্য তীক্ষ্ণ সজাগ হয়ে উঠল ওর। চমকে উঠল না, চেঁচামেচি করল না, নিঃশব্দেই ভালো করে তাকিয়ে দেখল। তারপর আলোটা বাড়িয়ে লণ্ঠনটা এনে ধরল। হ্যাঁ, ওই তো বালিশের খাঁজে ছায়ার সঙ্গে মিলিয়ে রয়েছে কালো রঙের সরু লিকলিকে একটা সাপ। অসহ্য ক্রোধে অমরেশ যেন দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে উঠল নিমেষের মধ্যে। সে ক্রোধ তার অদৃষ্টের ওপর, সে ক্রোধ সুহাসিনীর ওপর। এদিক ওদিক চাইতেই নজরে পড়ল মোটা একটা বাঁশের লাঠি কোণে ঠেসানো রয়েছে। এত আস্তে আস্তে গিয়ে সেই লাঠিটা তুলে নিল। সাপটাও ততক্ষণে সজাগ হয়ে উঠেছে। লাঠি নিয়ে অমরেশ কাছে আসতেই বিছানা থেকে সরাত করে লাফিয়ে নিচে পড়েছে সে। নিচেই বেচারি রাজু শুয়ে আছে। কিন্তু অমরেশ কার্যক্ষেত্রে যথেষ্ট ক্ষিপ্র হতে পারে এখনও। সে যেন বিদ্যুৎ বেগেই লাঠিটা বসিয়ে দিল সাপের মাথায়। ছোট সরু সাপ, লাঠিটাও বেশ মোটা। সাপের মাথাটা থেতলে চ্যাপ্টা হয়ে গেছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে সে। সমস্ত দেহটা অসহায়ভাবে বেঁকে চুড়ে উঠছে বারবার। রাজু লাঠির শব্দে জেগে উঠে ওই দৃশ্য দেখে চিৎকার করে উঠেছে। কিন্তু অমরেশের কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। সে কেমন যেন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রয়েছে সাপটার মৃত্যু যন্ত্রণার দিকে তাকিয়ে। চোখ ফেরাতে পারছে না। এমনি একটা অমোঘ আকর্ষণে তার দৃষ্টি তাতে নিবদ্ধ। আনন্দ হয়েছে ওর, নিশ্চিন্ত হয়েছে। তা অমরেশও জানে না। ওর অনুভূতিও যেন জড়ো হয়ে গেছে। প্রথমের সেই অসহ্য ক্রোধ আর নেই, বরং এই জিঘাংসার জন্য যেন নিজের কাছেই সে লজ্জিত। তবু তাকিয়েই আছে সে। সাপটা ছটফট করতে করতে খানিকটা এগিয়েছে দৌড়ের দিকে। রাজু আর একঘা মারতে যাচ্ছিল। অমরেশ ইঙ্গিতে নিষেধ করল। মুখ হাত ধুয়ে যখন প্রথম ঘরের ভেতর পা দেয় অমরেশ, তার তখনকার সেই পায়ের সজল ছাপটা এখনো শুকোয়নি। একটু বেশি জলই ছিল বোধহয় পায়ে। পরিপূর্ণ ছাপটা যথেষ্ট জল নিয়ে স্পষ্ট হয়ে আছে মেঝের ওপর। মরণাহত সাপটা তার পিষ্ট দলিত মুখটাকে নিয়ে কোনো মতে যেন বহন করে এনে সেই জলের ছাপের ওপর এসে স্থির হয়ে গেল। এইবার বোধহয় মারাই গেল সে। হয়তো মৃত্যু যন্ত্রণার অসহ্য তৃষ্ণাই তাকে টেনে এনেছিল এই সামান্য জল রেখার দিকে। হয়তো সবটাই আকস্মিক যোগসূত্র মাত্র। কিন্তু অমরেশের যেন মনে হলো অন্তিম মুহূর্তে সরীসৃপটা তার পদচিহ্নে পৌঁছে সমস্ত অপরাধের জন্য চরম ক্ষমা প্রার্থনা করে গেল। কে জানে কেন আজ সে সুহাসিনীর জন্য দুঃখ বোধ করল। বেচারি, সে নিজেও তো কখনো শান্তি পায়নি। সবার অলক্ষ্যে চোখের কোণ দুটো মুছে অমরেশ আবার বিছানাতে গিয়েই বসল। বসবেন না বাবু, ভালো করে দেখে নিই আগে আর কোথাও কিছু আছে কি না। এই হিমে যখন সাপ বেরিয়েছে। না, আর ভয় নেই। অমরেশ বেদ জোর দিয়েই বলে। এ জোর সে কোথায় পায় কেই জানে। বন্ধুরা, আজকে আমরা যে গল্পটা দেখলাম, এই গল্পের কুকুরটা কে হতে পারে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও।